এই জামাতে ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান কে দিয়েছে? এই বিএনপি হাত ধরেই হয়নি, এবং মন্ত্রিত্ব বিএনপির হাত ধরে পায়নি। আপনারা সব দোষ দেন ইউনূস সরকারকে। হাদির যে শুটার, সেই শুটার কিন্তু ভারতে আটক হয়েছে না? তাকে আমরা ভিডিওতে দেখলাম, সে বলছে সে কত বড় স্পর্ধা তার। সে বলছে যে হাদিকে নিয়ে আপনারা এত উদ্বিগ্ন কেন? হাদি তো জামাতি প্রোডাক্ট, জঙ্গি। যে বেগম খালেদা জিয়া যিনি আপসীর নেত্রী, তিনি তো আসলে শুধু বিএনপির নেত্রী হিসেবে আর থেকে যাননি, তাই না? উনার শেষ মুহূর্তে উনার একমাত্র সন্তান জীবিত যিনি ছিলেন, উনি আসতে পারছিলেন না। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কথাটা বলেছে, এই কথাটা প্রতিটা পরতে পরতে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে জড়িত। ধন্যবাদ অসংখ্য। প্রশ্ন ওইটাই যে উনি একটু ডক্টর ইউনূসের কথা নিয়ে এসছেন। ডক্টর ইউনূস যে ডানপন্থার যে উত্থান ঘটিয়েছেন, সেই ডানপন্থা উত্থানে আপনারা সেখানে ঘি ঢেলেছেন বা আপনারা সেখানে গিয়েছেন, যুক্ত হয়েছেন। সাম্প্রদায়িক শক্তিকে আপনারা যদি বলে একটা সংসদে নিয়ে গেছেন, এই অভিযোগটা করেছে মাহবুব আজিজ। এই বিষয়টা একটু যদি বলেন। আর একটা বিষয় যেটা, সেটা ডিপ স্টেটের কথা যদি বলি, আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বক্তব্য আপনারা মনে আছে, সবার মনে আছে। তিনি বিদেশ থেকে বলেছিলেন তিনি দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, পরবর্তী তিনি ফিরে আসলেন। সেখানেও কি ডিপ স্টেটের কোনো ইয়ে ছিল কিনা? আচ্ছা, মাহবুব ভাইয়ের কথার উত্তরটা দিচ্ছি তার আগে, তখন যখন আমরা এই প্রশ্নটা করেছিলাম যে ঠিক কোন পরাশক্তির লাইসেন্স নিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে হবে, উনার মা মৃত্যুশয্যায়, উনি আসতে পারছেন না তাৎক্ষণিকভাবে, সেই প্রশ্নটা কিন্তু তখন করেছিলাম না? কিন্তু তখন আমরা এই প্রশ্ন কেন করছি সেইটা নিয়ে আমাদেরকে বলা হলো এত বড় ধৃষ্টতা আমাদের কিভাবে হয় যে আমরা ওনাকে নিয়ে এভাবে কথা বলি। আমরা কিন্তু তখন আবেগতাড়িত হয়ে এই প্রশ্নটা করেছিলাম যে বেগম খালেদা জিয়া যিনি আপসীর নেত্রী, তিনি তো আসলে শুধু বিএনপির নেত্রী হিসেবে আর থেকে যাননি, তাই না? বাংলাদেশের সংকটকালীন সময় তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে যেইভাবে মানুষগুলোকে আগলে রেখেছিলেন এবং কোনো অবস্থাতেই দেশের মানুষকে ছেড়ে যাননি, উনার শেষ মুহূর্তে উনার একমাত্র সন্তান জীবিত যিনি ছিলেন, উনি আসতে পারছিলেন না। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই কথাটা বলেছে, এই কথাটা প্রতিটা পরতে পরতে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে জড়িত, এবং সেইটা আপনি আপনার কথার মধ্যে দিয়েই কিন্তু আবার মনে করিয়ে দিলেন। এবং একটা সময় আমরা খুবই সারা বাংলাদেশের মানুষ ইনক্লুডিং বিএনপির লোকজন তারা প্রচণ্ড উদ্বিগ্ন সময়কাল পার করেছে, যে জনাব তারেক রহমান প্রতি কিছুদিন পর পর বলছেন এই মাস না ওই মাস, ওই মাস না ওই মাস। ধরেন যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডন যাত্রা করলেন, তার আগ পর্যন্ত বিএনপির সবাইকে দেখেছি, সমস্ত উপদেষ্টা মণ্ডলী ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে যেমন মাহবুব আজিজ ভাই ওনাকে বকাবাদ্য করছেন, ঠিক একইভাবে তার চেয়েও কঠোরভাবে ওনাকে বকাবাদ্য করছিলেন। ঠিক যখন লন্ডন সফর হলো, এরপরে এসে উনি বললেন যে যখন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা উনি ঘোষণা দিলেন, তারপর কিন্তু উনার প্রতি বিএনপি মনা যারা আছেন তাদের সকলের বক্তব্যের ধরন পাল্টে গেল। তারা সকলে মিষ্টি সুরে তার ব্যাপারে অন্তত পক্ষে সমালোচনার সুরে কথা বলা বন্ধ করে দিল। আমরা তো তখন কেন আচ্ছা বলছি, আমরা তো তখন ভেবেছিলাম যে তাহলে এখন তো গ্রিন সিগন্যাল পেয়েছে, এবং মামলা যেগুলো ছিল, যেই মামলার কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উল্লেখ করেছে, একটা সময় আমার মনে হতো যে আমরা যখন জাতীয় সরকার গঠন করতে চেয়েছি, বিএনপি তাদের দ্বিমত করেছে। আমি অনেক ভাবতাম যে এত বড় একটা সুযোগ তারা কেন হাতছাড়া করলো বা কেন এই কাজটা করলো না। তখন আমার মনে পড়ে যায় যে বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদের প্রত্যেকের নামেই বড় বড় মামলা ঝুলেছিল, এবং কেউ কেউ তো ফাঁসি। আজকে যেমন স্পিকার কিন্তু প্রথম অধিবেশনে বললেন যে এই পার্লামেন্টে এমন মানুষ আছেন যিনি ফাঁসির আসামি, উনি হচ্ছেন জনাব লুৎফুজ্জামান বাবর। উনি একটা কথা খুব ভালো বলেছেন আমার, ধরেন উনি বিরোধী দল করেন কিন্তু
আমার আমার জন্য তো উনি বিরোধী দলের, কিন্তু ওনার একটা কথা আমার মানে ইট টাচড মি আ লট। ওনাকে যখন ওনার মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি তখন বলেছেন যে আল্লাহ নাশকর বান্দাকে পছন্দ করেন না। উনি যে মানে মৃত্যুর যেই মঞ্চ, সেই মঞ্চ থেকে উনি ফিরে এসে এমপি হয়েছেন, এটাই অনেক বড়। তো ধরেন এই পুরো জিনিসটার পেছনে যাদের কারিগরি আছে, এটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এবং হাদি হত্যার বিষয়ে যেই কথাটা নাহিদ ইসলাম বলেছে, যেটা নিয়ে একটু আগে বলছিলাম, আপনি দেখেন কি তুমুল আন্দোলন হলো জুলাই অভ্যুত্থানের পর। নানান বিষয়ে প্রতিদিন কিন্তু কম বেশি এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে থাকতে হয়েছে। সবাই সবার, যেহেতু 17 বছর কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি, সবাই সবার জায়গা থেকে যে কোনো বিষয়ে একটা না একটা প্রতিবাদের রাস্তায় নেমেছে। কিন্তু হাদি হত্যার বিষয়টা মানুষ মেনে নিতে পারেনি, এবং দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে যেইভাবে সরব ছিল এবং এখনও আছে, সেইটার এগেইনস্টে যে রেসপন্স থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ইভেন বিএনপি সরকারেরও, সেটা কিন্তু দেখছি না। আপনি দেখেন ওই যে হাদির যে শুটার, সেই শুটার কিন্তু ভারতে আটক হয়েছে না, তাকে আমরা ভিডিওতে দেখলাম। সে বলছে সে কত বড় স্পর্ধা তার। সে বলছে যে হাদিকে নিয়ে আপনারা এত উদ্বিগ্ন কেন, হাদি তো জামাতি প্রোডাক্ট, জঙ্গি। এই একইভাবে মাহবুব আজিজ ভাই জামাত ইসলামকে এইভাবে গালমন্দ করে। আমি বলতে চাই যে জামাত ইসলামও ডানপন্থার এবং বিএনপিও তো ডানপন্থার। এই ডানপন্থার শক্তি যারা আছে, তাদেরকে নিয়ে আপনারা শুধু জামাত ত্যাগ দেন কেন? বিএনপি ডানপন্থার না? এই জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান কে দিয়েছে? রাজনীতি করার অধিকার কারা দিয়েছে? এই 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 বিএনপি হাত ধরেই হয়নি, এবং মন্ত্রিত্ব বিএনপির হাত ধরে পায়নি। আপনারা সব দোষ দেন ইউনূস সরকারকে, কিন্তু ইতিহাস আপনারা বলেন না, অথচ আপনারা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, আমি বুঝি মাহবুব আজিজ ভাই যখন বলেন, আমাদেরকে যখন দোষ দেন যে আমরা কেন জামাতের সাথে জোট করলাম, তাতে করে উনি এইটা আমরা জামাতের কর্তৃত্ব, জামাতের মোর ইনফ্লুয়েন্স, এই কথাটা উনি বলেন কষ্টের জায়গা থেকে। আমি মাহবুব আজিজ ভাইকে প্রথম যখন ওনার সাথে কথা বলতে বসতাম, আমি অনেকটা সময় ওনাকে হয়তো ভুলও বুঝতাম, রাগও হতাম যে উনি এত খারাপভাবে কথা বলে কেন, যা তা বকাবাদ্য করে। তারপর আমি আস্তে আস্তে ওনাকে বোঝার চেষ্টা করলাম, ওনার কথাগুলো বোঝার চেষ্টা করলাম। এই একই কথাগুলো উনি বারবার বলে। উনি মুক্তিযুদ্ধ নিয়ে বলে যে পাক হানাদার বাহিনী। আচ্ছা, আমার কথা কি উনি বলবেন? না না, আমি আপনাকে আপনার কথা আমি তো কোনো কথাই বলতেছি না, আমি আপনাকে উনি আমার কথা বলে না, দিচ্ছেন। রাগ করেন না, আমি বলছি কাম টু দ্য পয়েন্ট। আপনার পয়েন্টটা নিয়ে আমি উত্তরটা দিচ্ছি, রাগ করবেন না। আমি না রাগ না, এগুলো কি ধরনের উনি এত যেটা ছেলে মানুষের বলছেন, তো মুশকিল। উনি যেটা আমি বলছেন, কি বলি উনি উনার বলছেন কথাটা ন্যায্য। উনি যে কথাটা বলেন, আমার কথা আমাকেই বলতে দেন। যে আমার কথা ন্যায্য না উনি আমাকে অন্যায্য, প্রশ্ন আমাকে করেছেন ভাইয়া। জাজমেন্ট করার দায়িত্ব কাকে আমি দিয়েছেন? আপনাকে না, আপনি নেগেটিভলি তার জাজ জবাব করি দিবেন। নাই, না না, এটা পরে কেমন নেগেটিভলি কথা? জাজ করি নাই। ন্যায্য, উনি আমাকে অন্যায্য। বলেছেন, আপনার সেটার প্রশ্ন উত্তর করছি, যা তা বলি, এগুলো কোনো ল্যাঙ্গুয়েজ? বকাবাদ্য করেছেন, বকাবাদ্য করেছেন তো। বকাবাদ্য শব্দটা কি বলে? আচ্ছা, আমি আপনার কথাটার উত্তর দিই। উনি বলেছেন, উনি যেটা বলেন যে ডানপন্থার, জি সমালোচনা করেছেন, উনি যে সমালোচনা করেছেন, সেইটা নিয়ে অনেক সময় কষ্ট পেয়েছে। তারপর আমি চিন্তা করেছি যে উনি কেন এই কথাগুলো বলছেন। উনি যেটা এক্সপেক্ট করেছিলেন যে এনসিপিতে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, আমাদের মধ্যে কিন্তু মেজরিটি আছে যারা বামপন্থার রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি হয়তো তাদের চেনেন, এবং আমার ধারণা উনার যে রাজনৈতিক আদর্শ, তার সাথে বামপন্থার আদর্শের সাথে কিছুটা মেলে। এটা আমি তো জানি না, আমি এটা ধারণা করে বলছি। আমি নিজেও চাই যে যারা সাম্যের কথা বলে, যারা সমতার রাজনীতিটা করতে চায়, বাংলাদেশে তাদের অবস্থানটা শক্ত হোক। একই সাথে যারা ধর্মীয় রাজনীতি করে, তারাও যেন তাদের এই কঠোর অবস্থান থেকে সরে এসে গণতন্ত্রের রাজনীতিটা করে, সবাইকে নিয়ে রাজনীতি করার রাজনীতিটা শুরু করতে পারে, প্রোগ্রেসিভ হয়, সেইটাও আমি চাই। ওই জায়গা থেকেই কিন্তু আমরা এনসিপির রাজনীতিটা করতে এসেছিলাম। কিন্তু আপনি বাংলাদেশের পরিস্থিতিটা দেখেন, সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভোটের যে কাউন্ট আপনি দেখেন, তাদের অবস্থা, বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হ্যাঁ, এটা সত্যি উনি যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল যে বামপন্থার যে রাজনৈতিক দলগুলো তারা আরো বেশি বিকশিত হওয়ার, সেই সুযোগটা নষ্ট হয়েছে। তারা কাজে লাগাতে পারেনি, বুঝিটা এটা বোঝাতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের যে পার্সপেক্টিভ, সেইটা চেঞ্জ করার যে সুযোগটা ছিল, সেই সুযোগটা কাজে লাগানোর সুযোগ হয়নি। আচ্ছা, মাহবুব আজিজ যদি বলতে